Hi all government job aspirants, welcome to my YouTube channel Gen Studies for Government Jobs। তো এখন আমরা ডিসকাস করছি তোমাদের 20th সেপ্টেম্বর সেকেন্ড শিফটের কোশ্চেন্স। তোমাদের ফেজ 4 শুরু হয়ে গেছে। তোমাদের ইস্টার্ন রিজন মানে হচ্ছে আরআরবি কলকাতারও পরীক্ষা শুরু হয়ে গেছে এবং কোশ্চেনের তোমাদের স্ট্যান্ডার্ডও কিন্তু যথেষ্ট পরিমাণ বেড়ে গেছে। এই লাস্ট 1-2 দিন ধরে যে তোমাদের পরীক্ষাগুলো হচ্ছে প্রত্যেক পরীক্ষায় যথেষ্ট স্ট্যান্ডার্ড পরিমাণ প্রশ্ন তোমাদের আসছে। আমাদের মেইন টেলিগ্রাম চ্যানেল জবস কে একাডেমি প্রত্যেকে জয়েন করে নেবে। সমস্ত রকম নোটিফিকেশন, আপডেট, পিডিএফ, এই ক্লাসগুলো লিঙ্ক সমস্ত কিছু এখান থেকে পেয়ে যাবে। তার সাথে টার্গেট রেলওয়ে গ্রুপ ডি এই গ্রুপটাও জয়েন করবে। এখানে আমি তোমাদের গ্রুপ ডি পরীক্ষা রিলেটেড অনেক ফ্রি পিডিএফ দিয়ে রেখেছি, সেগুলো সেখান থেকে তোমরা ডাউনলোড করে পড়ে নিতে পারবে। এছাড়া ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ চাইলে তোমরা জয়েন করে নিতে পারো। তোমাদের জন্য 3টে স্টাডি মেটেরিয়াল রয়েছে, 3000 জিকে, 3000 জেনারেল সায়েন্স এবং এনটিপিসি সিবিটি 1 এর 2400 কোশ্চেন্স। যাদের একদম সামনেই পরীক্ষা, প্রত্যেকটার পিডিএফ এর ভিডিও প্লেলিস্ট এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো সেইগুলো পরীক্ষার আগে একটু তোমরা চোখ বুলিয়ে যেতে পারো। এবং যাদের এই পিডিএফ গুলো হোয়াটসঅ্যাপ মাধ্যমে বাই করতে চাও, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। চলে আসি প্রথম প্রশ্ন। দেখো, এটা তোমরা সবাই কমন পেয়ে গেছো, কারণ আমি এক্সট্রা ডিটেলসে তোমাদের করিয়েছিলাম যে চুম্বকের ভেতরের যে ক্ষেত্র রেখাগুলো সেইগুলোর অভিমুখ হলো কি। তো চুম্বকের ভেতরের যে ক্ষেত্র রেখা তার অভিমুখ হচ্ছে দক্ষিণ মেরু থেকে উহার উত্তর মেরুর দিকে। এবং মনে রাখবে, ক্ষেত্ররেখাগুলো উত্তর মেরু থেকে নির্গত হয় এবং দক্ষিণ মেরুতে প্রবেশ করে। কিন্তু যেহেতু তোমাদের ভেতরের দিকে জানতে চেয়েছে, তো চুম্বকের ভেতরের ক্ষেত্ররেখাগুলোর অভিমুখ হচ্ছে দক্ষিণ মেরু থেকে উহার উত্তর মেরুর দিকে। তো এই সেকেন্ড লাইনটা তোমাদের পরীক্ষায় এসেছিল। এর সাথে মনে রাখবে, চৌম্বক ক্ষেত্ররেখাগুলো হয় বদ্ধ বক্ররেখা। তারারা মিটমিট করে কেন? আকাশে যে তারা দেখি সেগুলো আমাদের মিটমিট করতে দেখা হয়, তার কারণ কি? কারণ হচ্ছে তারারা আলোর বায়ুমণ্ডলীয় প্রতিসরণের কারণে রাতের আকাশে তারা মিটমিট করে। তো এটাও দেখবে আগে বহু পরীক্ষাতে এসেছে, তো তোমরা যারা পড়ে রেখেছো এই প্রশ্নগুলো অ্যান্সার করতে পারবে। দেখো, এই কয়েকদিন ধরেই এই সমিতাভ যোজনা থেকে প্রশ্ন আসছে। আজকে প্রশ্ন তোমাদের এসেছিল যে সমিতাভ যোজনা কবে লঞ্চ হয়েছিল। তো এই যে সমিতাভ যোজনা বা সমিতাভ স্কিম, এটা হচ্ছে কি সার্ভে of village avari and mapping with improvised technology in village area is a property survey program। মানে যে জমি জমা যেটা রয়েছে তার সার্ভে করার একটা প্রোগ্রাম, যেটা লঞ্চ করেছিল আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অন 24th এপ্রিল 2020। 2020 সালে 24শে এপ্রিল এটা লঞ্চ হয়েছিল। নিম্নোক্ত কোনটি যুগ্ম তালিকা বা কনকারেন্ট লিস্টের অন্তর্গত? কনকারেন্ট লিস্ট মানে হচ্ছে স্টেট এবং সেন্টার মিলে যেটা তোমাদের মিক্স যেটা থাকে সেটাকে বলা হয় তোমাদের যুগ্ম তালিকা। ফর এক্সাম্পল, ক্রিমিনাল ল, ক্রিমিনাল প্রসিডিওর, ব্যাংক্রাপসি অ্যান্ড ইনসলভেন্সি, প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু অ্যানিমেল, ফরেস্ট মানে হচ্ছে বন জঙ্গল যেটা রয়েছে, এবং এডুকেশন, এগুলো সব আমাদের যুগ্ম তালিকায় রয়েছে। আরো অনেক আছে, তার মধ্যে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদের এখানে করিয়ে দিলাম। এগুলো অনেকবার তোমাদের এনটিপিসি সিবিটি 1 পরীক্ষাতেও এসেছে, তো সেইগুলো বেছে বেছে আমি তোমাদের এখানে করিয়ে দিয়েছি। তো এগুলো প্রত্যেকটা লাইন বাই লাইন তোমরা মনে রাখবে। নিউট্রালাইজেশন রিয়াকশনে কি উৎপন্ন হয়? নিউট্রালাইজেশন রিয়াকশন কি? তো একটা অ্যাসিড থাকবে, তার সাথে একটা বেস বা একটা ক্ষারের বিক্রিয়া হবে, এখান থেকে কি তৈরি হবে? সল্ট বা লবণ, এবং তার সাথে কি উৎপন্ন হবে? জল, ওয়াটার। তো এটাই হচ্ছে তোমাদের নিউট্রালাইজেশন রিয়াকশন। এই বিক্রিয়ায় লবণ এবং জল উৎপন্ন হয়। এটা তোমরা প্রত্যেকে করে এসছো। পরবর্তী প্রশ্ন, প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা অনুযায়ী হঠাৎ যদি কারোর মৃত্যু হয় তাহলে কত টাকা পর্যন্ত দেওয়া হয়? হয় অ্যাক্সিডেন্টে মৃত্যু বা হঠাৎ মৃত্যু হলে কত? 2 লক্ষ টাকা পর্যন্ত তাকে দেয়া হয়। দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়সীমা, দেখো এই প্রশ্নটা তোমাদের রিপিটেড হয়েছে, তো মনে রাখবে 2012 সাল থেকে 2017 সাল পর্যন্ত দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়সীমা ছিল। এবার শুরু হচ্ছে একটু কঠিন প্রশ্ন। পস্কোস, তোমাদের এই অ্যাক্টের ফুল ফর্ম কি সেটা তোমার কাছে জানতে চেয়েছে। তো এখানে অ্যান্সার কি হচ্ছে? প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস অ্যাক্ট। তো এটা হয়ে যাচ্ছে তোমাদের পস্কোস এর ফুল ফর্ম। পরবর্তী প্রশ্ন, দেখো একটা প্রশ্ন দিয়েছে তোমাদের ম্যাথের প্রশ্ন, ফিজিক্সের ম্যাথ, যে একটি দুটি 4 ওহম এবং 6 ওহমের রেজিস্ট্যান্স রয়েছে, সেটাকে সিরিজে কানেক্ট করা রয়েছে, ভোল্টেজ যদি 12 ভোল্ট হয় কারেন্ট কত হবে? তো এটা কিন্তু খুবই সহজ প্রশ্ন, তোমরা প্রত্যেকে পারবে। দেখো, যেহেতু এটা সিরিজে কানেক্ট রয়েছে সেজন্য আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু হয়ে যাবে 4 + 6 10 ওহম। তোমাদের আমরা ফর্মুলা জানি যে ভি ইজ ইকুয়াল টু আই আর, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি আই ইজ ইকুয়াল টু হচ্ছে ভি বাই আর। ভি তোমাদের 12 ভোল্ট এখানে দেওয়া রয়েছে, আর তোমাদের এখানে আর তোমরা বার করে নিয়েছো, তাহলে 12/10 হচ্ছে 1.2 অ্যাম্পিয়ার। পরবর্তী প্রশ্ন, NaCl প্লাস H2O প্লাস CO2 প্লাস NH3 এই বিক্রিয়ায় কোনটি উৎপন্ন হয়? এটাও দেখবে আগে কোনো না কোনো শিফটে তোমাদের এসেছে। তো এখান থেকে দুটি
তোমাদের যৌগ উৎপন্ন হয়, এক হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড যার ফর্মুলা হচ্ছে NH4Cl, আর একটা হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বা সোডিয়াম বাইকার্বনেট বলা হয় NaHCO3। তো এইগুলো সব মনে রাখবে, পরীক্ষায় রিপিট হচ্ছে, তো ডেলি অ্যানালাইসিস ক্লাসগুলো একটাও মিস করবে না যতগুলো ক্লাস করিয়েছি। এই প্রশ্নটা আমার একটু কনফিউজিং আছে অ্যাকচুয়ালি, এই প্রশ্নটা এসেছিল কি না, মানে এই টাইপের প্রশ্ন এসেছে কিনা একটু কমেন্ট করে দিও কারো যদি পরীক্ষা থেকে থাকে। যে ব্রহ্মপুত্র নদী ভারতের কোন ভাগ দিয়ে প্রবাহিত হয়, এরকম টাইপের প্রশ্ন এসেছিল যে পূর্ব ভাগ দিয়ে প্রবাহিত হয়। তো এইটা একটু তোমরা প্রত্যেকে একটু কমেন্ট করে দিও যাদের পরীক্ষা ছিল। কোন দেশ সর্বপ্রথম 1000টি ওয়ানডে ম্যাচ খেলার রেকর্ড বানিয়েছে, এটাও তোমাদের রিপিটেড প্রশ্ন, অ্যান্সার হচ্ছে ভারত। এবং এই যে 1000তম যে ওডিআই ম্যাচ, এটা ভারত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলেছে, তো এটাও মনে রাখবে, এটা আগে শিফটে চলে এসছে, তো আবার পরবর্তীকালে আসতে পারে। এখান থেকে নতুন প্রশ্ন কিছু অ্যাড হয়েছে যে মার্চ 2022 সাল পর্যন্ত আইপিএল টোটাল যে যতগুলো আইপিএল এর এডিশন হয়েছে, মোট সর্বাধিক উইকেট নেওয়া খেলোয়াড় হলেন কে? তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে ডোয়েন ব্রাভো, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার। তিনি টোটাল 183টা উইকেট নিয়ে 1 নম্বর র্যাঙ্কে রয়েছেন বর্তমানে যতগুলো আইপিএল খেলা হয়েছে সব মিলিয়ে। এখানে দেখো ZnO এর সাথে কার্বনের বিক্রিয়ায় Zn+CO এটা উৎপন্ন হচ্ছে, তো এই বিক্রিয়ায় কার বিজারণ হয়েছে? তাহলে এখানে একটা মনে রাখবে, ZnO প্লাস কার্বনের বিক্রিয়া হচ্ছে, এখানে থেকে তোমরা পাচ্ছ Zn প্লাস তোমাদের কার্বন মনোঅক্সাইড। এই দেখো ZnO থেকে একটা অক্সিজেন বাদ দিয়ে Zn হচ্ছে, তো অক্সিজেনের বিজারণ, অক্সিজেনটাকে সরে যাওয়াকে কি বলা হয়? এটাকে বলা হয় বিজারণ। এবং কার্বনের সাথে অক্সিজেন যুক্ত হচ্ছে, তো এটাকে কি বলা হয়? অক্সিজেনের যুক্ত হওয়াকে কি বলা হয়? জারণ। তার মানে এই যে রিয়াকশনটা দিয়েছে এটা হচ্ছে একটা রেডক্স রিয়াকশন, যেখানে জারণ বিজারণ উভয়ই হয়ে থাকে। এবার যদি প্রশ্ন এসেছে যে কার বিজারণ হয়েছে, তো বিজারণ কার হচ্ছে? ZnO থেকে তোমার অক্সিজেন সরে যাচ্ছে, তাহলে জিঙ্ক অক্সাইডের বিজারণ হয়েছে, তো ZnO এখানে তোমাদের অ্যান্সার হয়ে যাবে। এবার পরীক্ষায় তোমাদের জারণ জানতে চাইলে জারণটা করে দেবে, বিজারণ জানতে চাইলে বিজারণটা করে দেবে, বিজারক পদার্থ সেটাও করে দিও। এবার দেখো, কোনো মৌল বা যৌগে হাইড্রোজেনের সংযুক্তি অথবা কোনো যৌগ থেকে অক্সিজেনের বিযুক্তি, মানে অক্সিজেনকে অপসারণ যেটা বলছে, তো সেটাকে বিজারণ বলা হয়। তো এগুলো কমন সেন্স, পরীক্ষায় একই টাইপের প্রশ্ন আসছে, খালি ডাটাগুলো চেঞ্জ করে করে দিচ্ছে, তো তোমরা একদম মুখস্থ করতে যেও না, ব্যাপারটা বোঝো, তারপরে পরীক্ষায় অ্যান্সার করতে হবে, তাহলেই দেখবে অ্যান্সার করে আসতে পারবে তোমরা। এবং মুখস্থ করে গেলে পরীক্ষায় অন্য কিছু দিলে তখন তোমরা কনফিউজ হয়ে যাবে। এবার দেখো এই প্রশ্নটা, যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় উদ্ভিদ তার মূল দ্বারা শোষিত জলের অপরিজনীয় এবং অতিরিক্ত অংশ লেন্টিসেল, কিউটিকেল, পত্ররন্ধ্র ইত্যাদি বায়বীয় অংশের মাধ্যমে দেহ থেকে বাষ্পের আকারে বার করে দেয়, প্রোটোপ্লাজম নিয়ন্ত্রিত ওই শারীরবৃত্তীয় প্রক্রিয়াকে কি হয়? অ্যাকচুয়াল প্রশ্ন কিন্তু আলাদাভাবে ঘুরিয়ে এসেছিল, কিন্তু মিনিংটা এটাই দাঁড়াচ্ছে যে উদ্ভিদের যে অতিরিক্ত যে জল রয়েছে সেটা মানে উদ্ভিদ থেকে বাইরে কিভাবে বার করে, কোন প্রক্রিয়ার মাধ্যমে? তো সেটাকে বলা হয় বাষ্পমোচন প্রক্রিয়ার মাধ্যমে শরীর থেকে বার করে দেয়। ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? তো ভারতের শেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। নেক্সট চলে আসি, মেন্ডেলিভের পর্যায় সারণীর সময় কোন মৌলগুলো আবিষ্কৃত হয়নি? তো এটা রিপিটেড প্রশ্ন, অ্যান্সার কি হয়ে যাবে? নোবেল গ্যাস। এবার দেখো এখানে কিছু এক্সট্রা ডিটেলস তোমাদের অ্যাড করে দিচ্ছি, যে মেন্ডেলিভের যে পর্যায় সারণী তার সীমাবদ্ধতা, এটা একটু মনে রাখো, এখান থেকে প্রশ্ন আসার চান্স অনেকটা বেশি। তো পর্যায় সারণীতে হাইড্রোজেনের জন্য কোনো নির্দিষ্ট স্থান দেওয়া যায়নি, এটাই ছিল মেন্ডেলিভের পর্যায় সারণীর প্রথম সীমাবদ্ধতা। এর সাথে মনে রাখবে, মেন্ডেলিভ যখন মৌলগুলোকে পর্যায় ভিত্তিক শ্রেণী বিন্যস্ত করেছিলেন, তার দীর্ঘ সময় পর আইসোটোপ আবিষ্কৃত হয়েছিল। তো মেন্ডেলিভ যখন পিরিয়ডিক টেবিল বানিয়েছিলেন তখন কিন্তু আইসোটোপ আবিষ্কার হয়নি, পরবর্তীকালে এটা আবিষ্কৃত হয়েছে। সেই জন্য কোনো মৌলের আইসোটোপ গুলো সম রাসায়নিক ধর্ম বিশিষ্ট হলেও কিন্তু তাদের পারমাণবিক গুরুত্ব হয় ভিন্ন। তো মেন্ডেলিভের পর্যায় সূত্রে এইভাবে সকল মৌলের আইসোটোপ গুলোর জন্য স্থান নির্দিষ্ট করা একটি চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছিল। থার্ড তোমাকে মনে রাখতে হবে, অপর সমস্যাটি হলো যে একটি মৌল থেকে পরবর্তী মৌলে গেলে মৌলের পারমাণবিক গুরুত্ব নিয়মিতভাবে বৃদ্ধি পায় না। সেই জন্য একটি ভবিষ্যৎবাণী দ্বারা করা সম্ভব ছিল না যে দুটি মৌলের মধ্যবর্তী স্থানে মোট কয়টি মৌল আবিষ্কৃত হতে পারে। তো এইগুলো তো হচ্ছে তোমাদের মেন্ডেলিভের পর্যায় সারণীর সীমাবদ্ধতা, তো এইগুলো একটু মনে রাখবে। অ্যানালাইসিস ক্লাসে আমি পিডিএফ এ সমস্ত এক্সট্রা ডিটেলস অ্যাড করে দিই, তো সেগুলো একটু চোখ বুলিয়ে যাবে। এখানে একটা প্রশ্ন এসছে, দেখো কি বলেছে, 180 ওয়াটের কোনো ইলেকট্রিক অ্যাপ্লায়েন্স বা ইলেকট্রিক বাল্বই ধরে নাও 5 ঘন্টা প্রতিদিন 30 দিন পর্যন্ত চলতে থাকে। এক ইউনিটের দাম যদি 5 টাকা হয়ে থাকে, তাহলে এক মাসে মোট কত বিদ্যুৎ খরচ হবে? তাহলে 180 ইউনিট তোমাদের 180 ওয়াটের বাল্ব প্রত্যেক দিন 5 ঘন্টা জ্বলছে 30 দিন ধরে, তাহলে কত হয়ে যাচ্ছে এখানে তোমাদের? এটা গুণ করলে কত হয়ে যাচ্ছে? 27,000। ওকে, আমরা কি জানি
27,000 কি হচ্ছে ওয়াট আওয়ার। ওকে, আমরা কি জানি 1 কিলোওয়াট আওয়ার সমান 1000 ওয়াট আওয়ার। তাহলে এখান থেকে এটা আমি লিখে দিতে পারি 27 কিলোওয়াট আওয়ার। এবং আমরা এটাও জানি যে 1 কিলোওয়াট আওয়ার সমান হয়ে থাকে 1 ইউনিট। তাহলে এখান থেকে আমরা এটা লিখে দিতে পারি যে 27 ইউনিট। এবার প্রত্যেকটা ইউনিটের খরচা হচ্ছে 5 টাকা করে। তাহলে 27 ইউনিট কত হবে? 27 ইন্টু 5, 5 7 35, 5 লাগলো 3, 5 গুণ 10, 3 13, 135 টাকা। তো খুবই সহজ অঙ্ক, জাস্ট প্র্যাকটিস করবে, দেখবে 2018 3000 যে জেনারেল সায়েন্স ক্লাস করিয়েছিলাম সেখানেও যারা প্র্যাকটিস করে গেছো এগুলো তোমরা সব বুঝে যাচ্ছ কেমন ভাবে হচ্ছে। তো একটু দেখে প্র্যাকটিস করো। দেখো এক মাসে কত হলো 180 ওয়াট, প্রত্যেকদিন 5 ঘন্টা করে চলছে 30 দিন পর্যন্ত, তার টোটাল হচ্ছে 27,000 ওয়াট আওয়ার। মানে তুমি এখান থেকে লিখতে পারো 27 কিলো ওয়াট আওয়ার ইকুয়াল টু তুমি লিখতে পারো 27 ইউনিট। তাহলে এক ইউনিটের দাম যদি 5 টাকা হয়, 27 ইউনিটের দাম কি হবে? 27 ইন্টু 5, 135 টাকা। পরবর্তী প্রশ্ন, ইন্সপায়ার যোজনার ফুল ফর্ম হলো কি? তো এখানে কি অ্যান্সার হয়ে যাবে? ইনোভেশনস ইন সায়েন্স পারসুইট ফর ইন্সপায়ার্ড রিসার্চ। এটা হয়ে যাচ্ছে তোমাদের ইন্সপায়ারের ফুল ফর্ম। ক্লোজ চেন হাইড্রোকার্বন থেকে একটা প্রশ্ন ছিল, তো এটা খুবই কঠিন টাইপের প্রশ্ন। প্রশ্ন কিন্তু যথেষ্ট মানে কঠিন টাইপেরই বলবো, একদম গ্রুপ ডি লেভেলের হচ্ছে না, একদম এনটিপিসিরও হাই লেভেল ধরে নিতে পারো। তানি ভাষা কোন রাজ্যে বলা হয়? দেখো এই প্রশ্নগুলো অ্যান্সার করা সম্ভব হয়ে ওঠে না, তো এটা অ্যান্সার হচ্ছে অরুণাচল প্রদেশ। তো অবশ্যই মনে রাখো, ল্যাঙ্গুয়েজ থেকে প্রত্যেকদিন কোনো না কোনো টপিক ধরে ওরা প্রশ্ন দিচ্ছে। এতদিন ধরে ওরা পঞ্চায়েতি রাজ থেকে দিচ্ছিল, তো পঞ্চায়েতি রাজ থেকে সরে এসে এখন ল্যাঙ্গুয়েজে এসেছে। তো ল্যাঙ্গুয়েজ থেকেও এমন এমন প্রশ্ন দিচ্ছে যেটা কারোর পক্ষে সম্ভব নয় অ্যান্সার করা। রেচনতন্ত্রের সঠিক ক্রম অনুযায়ী সাজাও, তো সেখানে তোমাদের অপশন দেওয়া ছিল, সেই অনুযায়ী তোমাকে রেচনতন্ত্র সঠিক ক্রম অনুযায়ী সাজাতে বলেছিল। আরেকটা দেখো কি বলেছে, নেফ্রনের ডায়াগ্রাম। তো এটা হচ্ছে নেফ্রনের ডায়াগ্রাম। এখান থেকে জিজ্ঞেস করেছিল গ্লোমেরুলাস কোনটা। তো এটা আমি তোমাদের কয়েকদিন ধরেই প্রশ্নটা রিপিট হচ্ছে, আমি তোমাদের প্রত্যেকবার এই এক্সট্রা ডিটেলসে করাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, এইটা হয়ে যাচ্ছে তোমাদের গ্লোমেরুলাস। বাউম্যান ক্যাপসুল কোনটা? এটা হচ্ছে বাউম্যান ক্যাপসুল। বৃক্কীয় ধমনীর শাখা হচ্ছে এইটা। এইখান থেকে তুমি দেখতে পাচ্ছ নেফ্রনের, এটা হচ্ছে তোমাদের নালিকা অংশ। এই যে নীল কালারের এটা এটা তোমাদের হয়ে যাচ্ছে বৃক্কীয় শিরা শাখা। এই যে এটা তোমরা দেখতে পাচ্ছ সংগ্রাহী নালী, এটাকে বলছে তোমাদের রক্তজালিকা। তো এইগুলোই ঘুরিয়ে ফিরে পরীক্ষায় দিচ্ছে, এগুলো অবশ্যই মনে রাখবে। তার সাথে তোমরা যারা ইংলিশ ভার্সনের পরীক্ষা দিই, তো তোমরা এনসিআরটি ক্লাস 10-এর যে এনসিআরটি বই আছে সেখান থেকে হুবহু এই ডাটাটাই পেয়ে যাবে, তো সেগুলো একটু চোখ বুলিয়ে নেবে। পেন্টানল কোন ফাংশনাল গ্রুপের সেটা তোমার কাছে জানতে চেয়েছে। তো পেন্টানল লাস্টে দেখতে পাচ্ছ ওএল রয়েছে। তো এই ওএল যেগুলো থাকে সেগুলো হচ্ছে অ্যালকোহল যৌগের শ্রেণী হয়ে থাকে। তো এগুলো হচ্ছে কোন ফাংশনাল গ্রুপ? এটা হচ্ছে অ্যালকোহল ফাংশনাল গ্রুপ। এবং এটা হচ্ছে প্রোপানল, প্রোপানল বা পেন্টানল যেগুলো রয়েছে এগুলো সব হয়ে যাচ্ছে তোমাদের অ্যালকোহল গ্রুপের মধ্যে পড়ছে। এইরকম ভাবে তোমাদের যেগুলো হচ্ছে ক্লোরোপ্রোপেন, এটা হচ্ছে তোমাদের হ্যালো অ্যালকেন। অ্যালডিহাইড হতে গেলে লাস্টে যদি এএল থাকে তাহলে সেটা হয়ে যায় তোমাদের অ্যালডিহাইড। লাস্টে যদি 1 থাকে সেটা হয়ে যায় কিটোন গোষ্ঠীর। তারপরে দেখো লাস্টে ইএনই যদি থাকে সেটা হচ্ছে অ্যালকিন গোষ্ঠীর, এবং লাস্টে যদি ওয়াইএন থাকে অ্যালকাইন গোষ্ঠী। তাহলে আমাদের এখানে পরীক্ষায় লাস্টে দেখতে পাচ্ছি ওএল রয়েছে, তাহলে এটা কোন হয়ে যাচ্ছে? এটা হচ্ছে অ্যালকোহল। এই যে ডাটাটা নিয়েছি এটাও কিন্তু সেই এনসিআরটি ক্লাস 10-এর বই থেকে আমি স্ক্রিনশট নিয়েছি। তো অবশ্যই যে যে টপিক থেকে প্রশ্ন আসছে সেগুলো ভালোভাবে পড়ো, তোমরাও পারবে, ঘাবড়াবে না একদম। নিম্নোক্ত কোনটি জৈন ধর্মের সাথে সম্পর্কিত নয়? সেখানে তোমাদের অপশনে ছিল কুশীনগর। তো এখানে কি হয়েছিল? গৌতম বুদ্ধের মৃত্যু। তো এইটা তোমাদের কমন সেন্স ইউজ করলেই তোমরা এগুলো অ্যান্সার করতে পারবে। আর্টিকেল 20 থেকে একটা প্রশ্ন ছিল, মানে অ্যান্সারটাই তোমাদের 20 ছিল। তো এখানে দেখো আর্টিকেল 20 সম্পর্কে কিছু এক্সট্রা ডিটেলস আমি তোমাদের করে দিচ্ছি। আর্টিকেল 20 কি বলা রয়েছে? অপরাধী প্রমাণিত হলে প্রাপ্ত সংরক্ষণ আর্টিকেল 20 বর্ণিত রয়েছে। এবার এই আর্টিকেল 20 অনেকগুলো পার্ট আছে, 20A, 20B, 20C এরকম ভাবে। তো আর্টিকেল 20A তে কি বলা রয়েছে? যে সময় অপরাধ ঘটেছে সেই সময়কার প্রচলিত নিয়ম অনুযায়ী ব্যবস্থা নিতে হবে, অর্থাৎ প্রচলিত আইন ভঙ্গের অপরাধে প্রচলিত আইন অনুযায়ী শাস্তি প্রদান করা যাবে। আর্টিকেল 20B এখানে কি বলা রয়েছে? একই অপরাধের জন্য একাধিকবার শাস্তি দেওয়া যাবে না, তবে অফিস আদালত পৃথকভাবে শাস্তি দিতে পারে। আর্টিকেল 20C তে বলা রয়েছে কোনো অভিযুক্ত ব্যক্তিকে নিজের ইচ্ছের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না। তাহলে এই তিনটেই তোমাকে মনে রাখতে হবে, পরীক্ষা যদি সামনে যাতে পরীক্ষা রয়েছে তোমাদেরও কিন্তু ঘুরিয়ে ফিরে চলে আসতে পারে।
কোষ প্রাচীরের কাজ কি? তো কোষ প্রাচীর কাকে বলে সেটা একটু দেখে নাও। যে কোষ প্রাচীর হলো একটি কাঠামোগত স্তর যা কোষের ঝিল্লির ঠিক বাইরে থেকে কয়েক ধরনের কোষকে ঘিরে রাখে। এটি শক্ত, নমনীয় এবং কখনো কখনো অনমনীয় হতে পারে। এটি কোষের কাঠামোগত সমর্থন এবং সুরক্ষা উভয় প্রদান করে। তাহলে কোষ প্রাচীরের কাজ কি? কাঠামোগত সমর্থন এবং সুরক্ষা উভয় প্রদান করা। এটি কোষের একটি ফিল্টারিং প্রক্রিয়া হিসেবেও কাজ করে। প্রাণী কোষে কোষ প্রাচীর অনুপস্থিত, মানে প্রাণীদের মধ্যে কোষ প্রাচীর থাকে না, একমাত্র উদ্ভিদের মধ্যে কোষ প্রাচীর থাকে। কিন্তু কিছু শৈবাল, ছত্রাক, উদ্ভিদ সহ অন্যান্য ইউক্যারিওট এবং বেশিরভাগ প্রোক্যারিওট কোষ বিশিষ্ট জীবের উপস্থিতিতে এই কোষ প্রাচীর থেকে থাকে। তাহলে কোষ প্রাচীর সম্পর্কে সমস্ত ডিটেলস কিন্তু তোমাদের আমি এখানে করিয়ে দিলাম। ম্যাগনিফিকেশন দেওয়া রয়েছে 1.5, বস্তুর দূরত্ব 30 সেন্টিমিটার, প্রতিবিম্ব কোথায় হবে? এবার তোমাদের অপশনে তোমাদের যেগুলো ছিল যে দর্পণ থেকে 45 সেন্টিমিটার দূরে, দর্পণের সামনে 45 সেন্টিমিটার দূরে, দর্পণের পিছনে তোমাদের 45 মিটার দূরে, দর্পণের সামনে 20 মিটার দূরে, এরকম ভাবে অপশনগুলো তোমাদের ছিল। যেহেতু এখানে তোমাদের দর্পণ দিয়েছে, তো আমরা দর্পণের যে ম্যাগনিফিকেশন যেটা ফর্মুলা হচ্ছে m=v/u, এটা আমরা দর্পণের ফর্মুলা জানি। এবার এখান থেকে দেখো এম এর ভ্যালু তোমার 1.5 দেওয়া রয়েছে, ইউ এর ভ্যালু 30 সেন্টিমিটার দেওয়া রয়েছে। তাহলে এখান থেকে লিখতে পারি v= কি হয়ে যাচ্ছে -1.5 × 30, মানে এখান থেকে কি পেয়ে যাচ্ছ তোমরা? তো এখানে কি অ্যান্সার হয়ে যাচ্ছে? এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে যে দর্পণের পেছনে তোমাদের 45 সেন্টিমিটার দূরে। অ্যাকচুয়ালি এখানে দর্পণ দিয়ে তোমাদের যেহেতু রয়েছে, তো সেই জন্য তোমাদের এখানে কেমন ভাবে সলভ করবে, যে দর্পণের ক্ষেত্রে আমাদের যে ফর্মুলা ইউজ করি ম্যাগনিফিকেশনে m=v/u। এবার দেখো দর্পণের ক্ষেত্রে এটাও আমরা জানি যে বস্তুর দূরত্ব, মানে যেটা ইউ, সেটা কি হয়ে থাকে? অলওয়েজ নেগেটিভ। তাহলে এখানে ইউ কিন্তু আমাদের -30 তোমাদের নিতে হবে। তাহলে এখান থেকে তোমার এম এর ভ্যালু তোমার জানা আছে, ভি এর ভ্যালু তোমাকে বার করতে হবে, ইউ এর ভ্যালু তুমি এখানে দেওয়া রয়েছে। তাহলে এখান থেকে তুমি লিখতে পারো যে ভি = তোমাদের -m × v, এটা এরকম ভাবে আছে যে m -v/u। তাহলে এটা তুমি যদি কোনাকুনি গুণ করো, তুমি এখান থেকে এটাও লিখতে পারো v -m × u। এবার দেখো মাইনাস লিখলাম, m এর ভ্যালু হচ্ছে 1.5 × u এর ভ্যালু হচ্ছে -30। এবার মাইনাসকে মাইনাস দিয়ে গুণ করলে প্লাস হয়ে যায়, 1.5 কে 30 দিয়ে গুণ করলে কত হয়? 45 সেন্টিমিটার। এবার যখন এখানে পজিটিভ আসবে, তখন যে তোমাদের প্রতিবিম্বটা সৃষ্টি হবে সেটা হবে দর্পণের পেছনে। তো দর্পণের পেছনে 45 সেন্টিমিটার দূরে তোমাদের প্রতিবিম্ব সৃষ্টি হচ্ছে। তো এইগুলো একটু ভালোভাবে দেখে শুনে প্র্যাকটিস করবে, তাহলে তোমরা পারবে। এনসিইআরটি ক্লাস 10 এর বইয়ে এগুলো হুবহু করে দেওয়া আছে, সেখানকার এক্সাম্পল গুলো দেখে দেখে প্র্যাকটিস করো, তোমরাও পারবে। এখানে দেখো আবার একটা নতুন কারেন্ট অ্যাফেয়ার্স এসছে যে 2022 সালে মণিপুর, মেঘালয় এবং ত্রিপুরা তাদের কততম প্রতিষ্ঠা দিবস বা স্টেটহুড ডে পালিত করছে? তো এটা তাদের 50তম প্রতিষ্ঠা দিবস বা স্টেটহুড ডে তারা পালন করছে। নন বায়োডিগ্রেডেবল ওয়েস্ট সম্পর্কে কোন বাক্যটি সত্য? তো এখানে মনে রাখবে যে সমস্ত পদার্থগুলি পচে যায় না বা তারা হাজার হাজার বছর ধরে মাটির নিচে চাপা থাকে এবং মাটির ক্ষতি সাধন করে থাকে, তো সেগুলো হয়ে যাচ্ছে নন বায়োডিগ্রেডেবল ওয়েস্ট। ফর এক্সাম্পল প্লাস্টিক তুমি যদি মাটিতে ফেলে রাখো, সেটা কখনোই পচবে না, বছরের পর বছর মাটির উপর চাপা থেকে থেকে মাটির ক্ষতি সাধন করবে, কিন্তু পচবে না। তো সেটাকে বলা হয় হচ্ছে নন বায়োডিগ্রেডেবল ওয়েস্ট। লাস্ট প্রশ্ন, এই প্রশ্নটা একটু তোমাদের কনফিউজিং আছে। এখানে তোমাদের পরীক্ষা যেটা এসেছিল সেটা হচ্ছিল এটা, যে বুড়াবালাং নদী কোন রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়? এটা অ্যাকচুয়ালি আমরা বলে থাকি বুড়িবালামের নদীও বলে থাকি। তো এটা কোন রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়? তো এটা ভারতের উড়িষ্যা রাজ্যের ময়ূরভঞ্জ এবং বালেশ্বর জেলার মধ্যে দিয়ে প্রবাহিত একটি ঐতিহাসিক নদী। তো টোটাল তোমাদের এই 31 এর মতো আমি কোশ্চেন কালেক্ট করতে পেরেছিলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও, বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দিতে পারো যাদের সামনে পরীক্ষা। প্রত্যেকদিন প্র্যাকটিস করতে থাকো, ডেলি অ্যানালাইসিস ক্লাসগুলো দেখো এবং যে যে টপিকগুলো থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসছে সেগুলো নিজে থেকে অ্যানালাইসিস করো এবং খুব ভালোভাবে প্রিপারেশন নাও। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।